ফার্সিতে বসন্ত, কারণ রং বেরঙের ফুল ফোটে, পাখি ডাকে। আমাদের যে বৈচিত্র্য, ভৌগোলিক বৈচিত্র্য, সামাজিক বৈচিত্র্য, তার প্রতিফলন ঘটে এই রঙের উৎসবে। আমরা দেখছি এসআইআর নামে ভোটার লিস্টের নিবিড় সংশোধনের নামে একটা নিবিড় ষড়যন্ত্র হয়েছে। গোটা দেশে ইলেকশন কমিশন নিজেকে নির্যাতন কমিশন হিসেবে রূপান্তরিত করেছেন। অবাধ ও সুষ্ঠু ভোট করার যাদের দায়িত্ব, তারা ভোটের প্রাক মুহূর্তে আরো বেশি প্রক্রিয়াকে জটিল করেছেন, সমস্যাকে আরো বেশি জটিল করেছেন এবং একটা বিশাল অংশের মানুষের সামনে ঘোরতর বিপদ হাজির করেছেন। আমরা প্রথম থেকে এটা বলছিলাম, এক, এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। ভোটার তালিকা নতুন নয়, জনপ্রতিনিধি আইন অনুযায়ী সব শুদ্ধ পরিশ্রুত ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একেবারে বুথ স্তর থেকে জেলা, বিধানসভা কেন্দ্র, রাজ্য এবং বিভিন্ন রাজ্যে এটা হয়। আমরা এখানে দেখলাম যে পরিকল্পিতভাবে প্রথম থেকে বিজেপি এবং তৃণমূল তাদের বিভাজনের রাজনীতিকে নিয়ে যাওয়ার জন্য, আর ইলেকশন কমিশন আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী এখানে বিভাজন রাজনীতিকে আরো দৃঢ় করার জন্য ম্যাপিং যখন করলেন, একটা অংশ মানুষের ভীষণভাবে তারা নিজেকে বিপদগ্রস্ত মনে করলেন, কিন্তু ম্যাপিং এর পরে যখন খসড়া তালিকা বেরোলো, সেখান থেকে এই যে লজিক্যাল ডেসক্রিপেন্সির নাম করে, যেটা কোথাও আইনে নেই, সংবিধানে নেই, জনপ্রতিনিধি আইনে নেই, নিজেরা এটা বার করলেন। এমনকি বিহারেও যখন এসআইআর করেছিলেন তখন এটা ছিল না। একদিকে ইলেকশন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করলাম, বিভিন্ন সরকার চ্যালেঞ্জ করলো, রাজনৈতিক দল চ্যালেঞ্জ করলো, সুপ্রিম কোর্ট বারবার বললো যে আইন মেনে করো, সংবিধান মেনে করো। আর নির্বাচন কমিশন যেমন সমস্ত স্বৈরতান্ত্রিক সংস্থা মনে করে, স্বৈরতান্ত্রিক সরকার মনে করে, আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার আমরা যেমন দেখছি, তারাই আইন, যা বলবেন সেটাই আইন। তাতে যেটা হয়েছে, ব্যুরোক্র্যাটসরা একেবারে বিডিও লেভেলে, এসডিও লেভেলে, ডিএম লেভেলে, এমনকি সেক্রেটারি লেভেলে তারা দলদাসে পরিণত হয়েছে। আইন না মেনে, সংবিধান না মেনে হুকুম তামিল করে। এবং এই হুকুমনামা যখন মমতা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময়, আমরা দেখেছি ভোটের দুর্নীতি কিভাবে তারা করেছেন, একেবারে গণকেন্দ্র পর্যন্ত। এই হুকুমনামা যখন ইসিআই দিচ্ছে, তখন দেখছি তারা আইন না করে একটা বড় অংশকে রেখে দিয়েছেন। শুনানির সময় তারা সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও, আর সেটা করেছেন যেহেতু বিজেপির নির্দেশে করা হয়েছে, আর বিজেপি যেহেতু অনুপ্রবেশকারী, রোহিঙ্গিয়া, জেহাদি আগে থেকেই 1.5 লক্ষ, 1.5 কোটি, 2 কোটি সব বলে যাচ্ছিল সিএনআরসির সময় থেকে, তাকে যখন ম্যাপিং এ প্রতিফলিত হলো না, তাহলে আদিবাসী, তপশিলি, মতুয়া, মহিলা, প্রান্তিক মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, এক একটা অ্যাসেম্বলি, এক একটা বুথ দেখলে, এক একটা রিজিয়ন দেখলে দেখা যাবে রিজিয়ন এবং রিলিজিয়ন স্পেসিফিক। এই তৃণমূল সরকারের প্রশাসন, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস দিনের পর দিন শ্রম দিবস নষ্ট করে বিডিও অফিসে গিয়ে তারা, এসডি অফিসে গিয়ে তারা দিয়েছেন, শুনানি ক্ষেত্রে জমা দিয়েছেন, কিন্তু সেগুলোকে পেন্ডিং রেখে দেওয়া হয়েছে। কোনো প্রশাসক নিজে সিদ্ধান্ত নিতে পারলো না। ওই যে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচা করে প্রশাসনিক বৈঠক করতেন, হুমড়ি তমড়ি করতেন, তাহলে দলদাস প্রশাসনকে পরিণত করলে তারা কয়লা পাচার, গরু পাচার, জমি চুরি, গরু চুরি সবেতে সাথ দিতে পারে, কিন্তু একটা ডকুমেন্টস থেকে ভেরিফাই করতে পারে না যে কে, তার জন্ম তারিখ কি, তার বাবার নাম কি। আর নামের মধ্যে আমাদের বাংলার নামের একটা বিচিত্র আছে। বানানে ইংরেজি থেকে বাংলা করলে, বাংলা থেকে ইংরেজি করলে, তারপরে কারোর মধ্যপদ থাকে, কারোর মধ্যপদ থাকে না। মুসলমানদের মধ্যে একেবারে বংশ পরম্পরায় সারনেম একই রকম থাকে না। একটা উল আর উরের মধ্যে তফাৎ, যেহেতু অ্যারাবিক গ্রামার অনুযায়ী হয়, যদি তারা সেখানে সন্ধি কিভাবে হয়, সমাস কি করে হয়, আরব অ্যারাবিক নামে, পার্সিয়ান নামে যদি না জানে অশিক্ষিতের দল, তাকে মানুষের দোষ। যখন নাম লেখে, একটা স্লিপে নাম লেখে, স্কুলে নাম লেখে, তাতেও নামের গন্ডগোল হয়ে যায়। আদিবাসীদের সারনেম সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। মেয়েদের আগে যেরকম মাঝখানে মধ্যপদ হতো, এখন মধ্যপদ হয় না, এখন আধুনিক নামে দুটো শব্দ হয়। অনেক
হিন্দু মানুষের নাম এখন আর 3 শব্দে হয় না, মাঝখানে চন্দ্র, বালা ইত্যাদি ইত্যাদি থাকতো, সেগুলো থাকে না, এখন সোজাসুজি করে দেয়, কুমার এগুলো থাকে না, কিন্তু সেটাকে লজিক্যাল ডেসক্রিপশন ফেলা হয়েছে। এটা এক বাক্যে হতো যদি রাজ্য সরকার বিধানসভা একটা প্রস্তাব করে বলতো নামের একটা তালিকা দিয়ে যেটাকে যেভাবেই বানান করো, এটা স্ট্যান্ডার্ড, এটাই। ব্যানার্জি বলো বা বন্দ্যোপাধ্যায় বলো একই, গাঙ্গুলি বলো গঙ্গোপাধ্যায় বলো একই, খাতুনের TUN হোক আর TOON হোক একই, শেখের বানান SK হোক আর SHAIKH হোক বা SHEIKH হোক, এইটা না হওয়ার ফলে বিভিন্ন রাজ্যে এটা করা গেছে। তাহলে এখানে তৃণমূলও চাইছিল এই গন্ডগোলের মধ্যে গিয়ে আবার বিভাজন রাজনীতি যাতে হয়, আর তিনি পরিত্রাতা রূপে সামনে চলে আসেন। যেরকম আমরা দেখেছিলাম কার্গিল থেকে পুলওয়ামা এবং অপারেশন সিন্দুর, এরকম যেখানে দাঁড়িয়ে একটা বিপদ সামনে নিয়ে আসা হয়, মানুষকে আতঙ্কগ্রস্ত করা হয়, আর তারপর বলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। CNRC সময় গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম, বিভাজন করে এক পক্ষ বলা হচ্ছে মোদি বাঁচিয়ে দেবে, সিএ নাগরিকদের দেবে, আরেক পক্ষে বলা হলো মমতা থাকলে যাই হোক তাই হোক পার করে দেবে। এই যে ত্রাতা হিসেবে আমাদের যেহেতু আছে যে যুগে যুগে সর্বভাবী যুগে যুগে অবতার আসেন, তাহলে যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা নিজেদেরকে অবতার হিসেবে ভাবেন, নন বায়োলজিক্যাল এন্টিটি হিসেবে ভাবেন, তখন মানুষের মধ্যে এই ভয় আতঙ্ক তৈরি করে ত্রাতা হিসেবে হাজির হন। যখন তার রুটি রুজির সমস্যা, যখন বেকারি আছে, যখন কাজ নেই, যখন স্বাস্থ্য শিক্ষার সুযোগ নেই, জমি লুট হচ্ছে, পাহাড় লুট হচ্ছে, নদী লুট হচ্ছে, সমস্ত কিছু। যেমন আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখছি তেল লুট করার জন্য ভেনেজুয়েলা থেকে ইরান আমরা দেখছি, ইরাকে দেখেছি, সেই লুটতন্ত্র তো দক্ষিণপন্থা মানে একদিকে লুটকে কায়েম করছে, আর যাদের সম্পদ লুট হচ্ছে, ভবিষ্যৎ লুট হচ্ছে, তাদেরকে এই বিষয়গুলোর মধ্যে, যেমন নোটবন্দির সময় করেছিল, কালো টাকা সরালো না, কিন্তু 500 টাকার নোটগুলোর মধ্যে মানুষকে লাইনে দাঁড় করে দিল। এখনো গত 3 মাস ধরে তাই করছে, যাতে নির্বাচনটা মানুষের যে জীবন জীবিকার প্রশ্ন, যেটা হচ্ছে ভীষণভাবে তাদেরকে পীড়িত করছে, সেগুলো থেকে তাদেরকে আরো বেশি বড় পীড়া তৈরি করে দেওয়া, সেখান থেকে আগেরটা ভুলে যাবে, উপশম হবে না, নতুন কিছু হাজির করবে। এটা পুরানো কায়দা, এটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দক্ষিণপন্থী শাসকরা এটা করছে, এবং আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা প্রথম থেকে বলেছি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ধর্মের নামে, ভাষার নামে যেমন ভাগ করার বিরুদ্ধে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়েছি, সেরকম ভোটার তালিকা তৈরি করার সময়ও আইন এবং সংবিধান মেনে করতে হবে। মুখ দেখে, তার অর্থনৈতিক অবস্থা দেখে, বাড়ি দেখে, চেহারা দেখে, ধর্ম দেখে, বানান দেখে এটা করা যাবে না। সমস্ত মৃত ভোটারের নাম বাদ দিতে হবে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে। বুথ ওয়াইজ স্ক্রুটিনি করলে দেখা যাচ্ছে, আপনাদের এই জেলাতে দেখা যাচ্ছে বর্তমানে এক একটা জেলা স্পেসিফিক, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিসের সে একটা জেলার মধ্যে অ্যাসেম্বলি দেখলে বোঝা যাবে, অ্যাসেম্বলির মধ্যে বুথ দেখলে বোঝা যাবে। আমরা আগামীকাল দুপুর 3টায় সিও অফিস অভিযান করা হবে। বামপন্থী দলগুলো এবং বামফ্রন্টের সহযোগী সবাইকে আমরা আবেদন জানাচ্ছি। এখন নানা রকমের মঞ্চ তৈরি হয়েছে, কারণ আক্রান্ত মানুষ, সেই আক্রান্ত মানুষ ভোটাধিকার রক্ষার জন্য, নিজের জীবন জীবিকার জন্য, পরিবেশের জন্য যারা লড়াই করছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সিভিল সোসাইটিকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্দিষ্ট কোন রাজনৈতিক দল নয়, আবার যে যার নিজের ঝান্ডা, ফেস্টুন, ব্যানার নিয়ে আসতে পারে। আপনারা জানেন আমরা সিএ সময় যখন মোদি এসেছিল, তৃণমূল ছাড়া বাকি সবাই মানুষ একটা হয়েছিলেন, আমরা বলেছিলাম গো ব্যাক টু মোদি। আমাদের ধিক্কার ইসিআই এর বিরুদ্ধে, আমাদের ধিক্কার এই ভোটাধিকার হরণ করার অভিসন্ধির বিরুদ্ধে, এবং সাংবিধানিক কাঠামোকে রক্ষা করা, আমাদের দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে কায়েম রাখার জন্য, সার্বভৌমত্ব কায়েম রাখার জন্য, সবার উপরে মানুষ সত্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা এই মানবাধিকার অধিকার, গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করেন, তারা সবাই আসুন। আগামীকাল কমরেড বিমান বসু সবাইকে আবেদন জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে। বামফ্রন্টের বাইরে অনেক দল বলেছে তারা আসবে, অনেক সামাজিক সংগঠন তারা বলেছে। আর যেহেতু এখন দোল হোলি এর মধ্যে দাঁড়িয়ে, তাও কালকে সি অফিস খোলা থাকবে, কারণ দেখো তো যতটা চিবোতে পারে না তার থেকে বেশি কামড়েছে।
ভোটার লিস্ট ঠিক না করে, সব ভোটারদের নাম না তুলে এ রাজ্যে ভোট করা অসম্ভব, করা যাবে না। এই হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা যাব, তাহলে সেখানে আমরা ঠায় বসে থাকবো, কিন্তু ভোটের অধিকার আমরা ছিনিয়ে আনবো। আমরা ভেবেছিলাম বিজেপি হচ্ছে গেম চেঞ্জার, এখন দেখলাম বিজেপি হচ্ছে পার্টি নেম চেঞ্জার। স্টেশনের নাম, বাড়ির নাম, রাজভবনের নাম, এসবই তো করছে। অথচ আমরা চাইছি বেকারি দূর হোক, কৃষকের ফসলের দাম পান। এই আলুর দাম পাচ্ছে না, সারের দাম বেড়ে গেছে, এসব নিয়ে কোনো কথা বলছে না। এখন এই যে যা হচ্ছে হরমুজ প্রণালীতে, এবং ইরানে ইসরায়েল এবং আমেরিকা যে হামলা করছে, যেমন পুরনো গালফওয়ারের সময় যেটা হয়েছিল, এখন তো তোমাদের স্কুটারের তেলের দামও বেড়ে যাবে, ডিজেলের দামও বেড়ে যাবে, গ্যাসের দামও বেড়ে যাবে। তো একটা শাসক দল গোটা দেশের, তার কি এটা কাজ কোন পাড়ায় কোন গলির কি নাম আছে এটা পাল্টানো? এটাকে বলে ইসলামোফোবিয়া, বিভাজনের রাজনীতি। আমাদের মিডিয়াকে বুঝতে হবে। প্রথম শর্ত হচ্ছে এগুলো আগে হয়ে গেছে। ঔরঙ্গাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম আম্বেদকরের নামে কেন হবে, এই জন্য এই আরএসএস তারা দীর্ঘদিন ওখানে দাঙ্গা হাঙ্গামা করেছে, দলিত নিধন করেছে। তো তারপরে সেটা বি আর আম্বেদকরের নামে সে বিশ্ববিদ্যালয় হয়েছে। সেটা ছিল আম্বেদকরের বিরুদ্ধে তারা। এরা অনেক জায়গায় ভগৎ সিং এর মূর্তি কেন বসবে, সেখানে হচ্ছে তোমার গিয়ে, এখানে যেমন শাহপ্রসাদ বলে, ওখানে তেমন দীনদয়াল উপাধ্যায় বলে, তার মূর্তি বসবে। এই নিয়ে অনেক ঝামেলা করেছে। এগুলো সব হচ্ছে আসলে বিভাজনে, একটা অংশ থেকে আরেকটা অংশকে আলাদা করা। আর এটা হচ্ছে ইসলামোফোবিয়াটা হচ্ছে একেবারে সিনিয়র বুশ শুরু করেছিলেন 9/11-এর সময় থেকে। এটা আমাদের বুঝতে হবে যে এই যে জিহাদি বলে, রোহিঙ্গা বলে, নাম পাল্টানো বলে, পোশাক দেখে, খোরাক দেখে যে মব লিঞ্চিং করে, এটা তোমাদের মধ্যে একটা ভয় এবং ভীতি সঞ্চার করে। কিছু মিডিয়া তারা এটাকে দামামা পেয়ে যায়, তার পেছনে বিজ্ঞাপন পায় বা কিছু টাকা পায় বা কিছু অর্থ পায়, সবকা মালিক এক হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেশভাগের শিকার হয়েছি, দাঙ্গা হাঙ্গামার শিকার হয়েছি। আমরা নির্দিষ্ট একটা ধর্ম বা জাতির বিরুদ্ধে ভয় ভীতি তৈরি করার যে অভিসন্ধি, সেটাকে ধরতে পেরেছি। এই জন্য তো বিজেপি কিছু হলো না পশ্চিমবঙ্গে, এই জন্য তলানিতে ঠেকলো। কোনো বছর কি মায়ের দিব্যি দিয়েছিল তাকে? ক্ষমতায় তো আছে গোটা দেশে, অন্যান্য রাজ্যে তো আছে, কোথায় কি চালু করেছে? একটা হোম মিনিস্টার, তার কাজ কি ফাইন্যান্সের কথা বলা? ওটা তো ফাইন্যান্স মিনিস্টার করবে। ফাইন্যান্স মিনিস্টার কি করছে? পেঁয়াজ বিক্রি করছে। মণিপুরে দাঙ্গা হচ্ছে 2 বছর ধরে, ডাব্লিউটির সরকার, নাগা কুকি মণিপুরি হোম মিনিস্টার সেখানে গিয়েছেন, মিলিটারি নামিয়ে দাঙ্গা আটকাতে পেরেছেন, খুন খাবে আটকাতে পেরেছেন, মেয়েদের হচ্ছে ধর্ষণ আটকাতে পেরেছেন। তো হোম মিনিস্টার কাজ কি? তার কোনটা কাজ? কনস্টিটিউশনের, সংবিধানে তো অ্যালোকেশন অফ বিজনেস আছে। ওই ভোটের সময় এরকম ভাওতা করে মমতা যেরকম বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবে, মুসলমানদের জন্য মেডিকেল কলেজ করে দেবে, বলেছিল না? আর অনেকে দামা পিটিয়েছিল, তারপর দেখা যাচ্ছিল কি হয়েছে। আচ্ছা, চোর কখনো চোরকে ধরে? শুনেছো? গ্রামবাসীদের এক কাটতে হয়, বলতে হয় চোর চোর করে চিৎকার করতে হয়। ডাকাত কখনো ডাকাতকে ধরে? তাহলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের নিয়ে বিজেপি বানালো, সারদা নারদা চিটফান্ড থেকে আরম্ভ করে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, এই যে গরু পাচার হচ্ছে, তা বন্ধ হচ্ছে না কেন হোম মিনিস্টার থেকে? কারণ বিজেপির নেতা লাভ পাচ্ছে, তৃণমূলের নেতাও লাভ পাচ্ছে, সবাই দুজনের কাছে প্যাকেট পৌঁছে দিচ্ছে। তারা দুর্নীতির বিরুদ্ধে বলবে কেন? ইডিতে ফাইল নিয়ে চলে গেলেন মমতা ব্যানার্জি চোখের সামনে, পেছনে কেউ ছুটলে, তোমাদের যদি হাতে ক্যামেরা কেউ যদি কেড়ে নিয়ে যায়, তুমি পেছন মুড়ে একটু চিৎকার করবে, এই নিয়ে গেল নিয়ে গেল। তুমি কোনো ভিডিও, কোনো চ্যানেল দেখাতে পারলো যে ইডি পেছন পেছন ছুটছে, দিদি নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না ওই ফাইলটা? সেটিং কাকে বলে? কোন একটা অভয়াকাণ্ডের সময় বিচার হয়েছে? কলকাতা পুলিশ যা বলেছে, রাজ্য পুলিশ যা বলেছে, ইডিসিবিও তাই বলেছে। সেখানে জয়েন্ট ডিরেক্টরকে প্রমোশন করে দেওয়া হয়েছে, আর এখানে তো ডিজিকে একদম রাজ্যসভা মেম্বার করে দেওয়া হয়েছে। চোর কখনো চোরকে ধরে না, কাক কখনো কাকের মাংস খায় না।
তাহলে প্রত্যেকটা নির্বাচনের আগে দেখবে এরকম হয় না, ভুবনেশ্বরের ছিল এই রাজীব কুমার যাচ্ছিল ভুবনেশ্বর, যে তোমার গিয়ে শিলচর, ওই মেঘালয়ের রাজধানী ছোটাছুটি হচ্ছিল, তখন কি হলো, কোথায় গেল? যেখানে তোমার এলাকায় যে দুর্নীতি হচ্ছে, গ্রামে পঞ্চায়েত এলাকায় যে দুর্নীতি, 100 দিনের কাজের যে দুর্নীতি হয়েছে, ধরেছে? কেন্দ্র সরকারের প্রকল্প তো, আবাসনের প্রকল্প এবং 100 দিনের কাজের প্রকল্প, জলের প্রকল্প, আরবান এবং রুরাল হাউসিং এর প্রকল্প, আমরা সমস্ত দস্তাবেজ দিয়েছি। বলেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি ক্লিয়ারেন্স না আসে, সেই দপ্তরের মন্ত্রী কিছু করতে পারবে না। আর প্রধানমন্ত্রী দপ্তর মানে নাগপুর। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেবে তা নয়, দুর্নীতি নিয়ে কোনো কথা বলবে না। অভিষেক ব্যানার্জির বিদেশি ফান্ডে টাকা বান্ধবীদের অ্যাকাউন্টে, কারণ বান্ধবী বলতে হবে, আমি অন্য শব্দ বলেছিলাম, অনেকে আপত্তি হয়েছিল, তা বলেছিল মানহানি মামলা করবে, ইডি সিবিআই কাছে সব আছে। কোনোদিন রেড করেছে? তার কাছে গিয়েছে? জিজ্ঞাসাবাদ করেছে? শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা লিফট অ্যান্ড বাউন্স কোম্পানিতে ঢুকেছে, সেই প্রমাণ পেয়েছে, তো তারপরে সেই কোম্পানির কাকার গলার সব মিলে গেলেও সেই কোম্পানির কাউকে, সিও কে, ইডি কে, এমডি কে জিজ্ঞেস করেনি, চেয়ারম্যানকে জিজ্ঞেস করেনি, মালিককে জিজ্ঞেস করেনি। বোঝা যাচ্ছে না? উনি সেই চেষ্টা করতেন, ওই জন্যই লিফট অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে কোনো সেন্ট্রাল এজেন্সি কোনো ব্যবস্থা নেয়নি। এই জন্য এত জায়গা থেকে, খাটের তলা থেকে এত কিছু বার করছে, টাকা বার করছে, কিছুতেই অভিষেকের খাটের যেখানে ওই লিফট আছে, এসকালেটর আছে, সেই বাড়িতে কিছুদিন ইডিসি দিয়ে ঢুকছে না। ওকে মহারাষ্ট্রে যেরকম, মনে আছে, শিবসেনার একটা অংশকে নিয়ে শিবসেনা ভেঙে বিজেপি যেরকম সরকার করেছে, এখানেও বিজেপি মনে করছে তাদের দ্বারা হবে না। সুতরাং পিসি ভাইপোর তৃণমূলকে দুটো আলাদা করে তাকে মুখ্যমন্ত্রী করতে হবে। দেখবে শুভেন্দু থেকে আরম্ভ করে অমিত শাহ, গত 6 মাসে তুমি বলো, তোমরা খবর করো তো, অভিষেক ব্যানার্জি বা তার দুর্নীতির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে? করেছে? কেন করলো না? হঠাৎ চাপা পড়লো কেন সব? কাকু গলার স্বর পাওয়ার পরেই, কারণ অভিষেক ব্যানার্জি ওদের হাতে জমা হয়ে গেছে। আর তো সব যা হইতেই করছে, এত টাকা নিয়ে এত বৈভব দেখাচ্ছে, সেগুলো হচ্ছে ওই অর্থের প্রদর্শন। সেই কালো টাকাটা বিজেপি, ইডি সিবিআই না বার করে বলেছে ওইটা দিয়ে মানুষের মন ভোলাও, বিতরণ করো। নিজেই কালির দাগ লাগিয়েছে। জ্যোতি বসু বলেছিলেন ওই মহিলার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খাল কেটে কুমির আনার মতো করে আরএসএস বিজেপিকে নিয়ে এসেছিল এখানে মহাজোট করে সিপিএম বিরুদ্ধে লড়বে বলে। তখন তিনি কয়েকদিন আগেও বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। তিনি সহিষ্ণুতার কথা বলছেন। তিনি বলেছেন আগে জানতাম না বিজেপি এত খারাপ, কারণ বিজেপির সঙ্গে জোট করেছিলেন। ন্যাকামি। এদেরকে বলে আত্মকেন্দ্রিক, সেলফিশ পলিটিশিয়ান। মুর্শিদাবাদ, মালদায় লাখ লাখ মানুষ দিশেহারা, তাদের নাম কাটা হচ্ছে। মুখ্যমন্ত্রী ব্যস্ত কে নিজের আসন সামলাতে, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে। তাহলে কুচবিহারের যে মানুষের নাম বাদ গেল, বর্ধমানের যে মানুষের বাদ গেল না, মন্তেশ্বরে যার বাদ গেল, মঙ্গলকোটে কেতুগ্রামে যার নাম বাদ গেল, সেটা মুখ্যমন্ত্রী চিন্তিত না। তিনি চিন্তিত কি নিয়ে? ওই গরিব দুর্ব পরিযায়ী শ্রমিকদের নিয়ে নয়, তার ভবানীপুর নিয়ে। এটি বোঝা যায় যে কোনো ব্যক্তিকেন্দ্রিক দল শেষ পর্যন্ত সেই পরিবার বা নিজের স্বার্থ দেখে, মানুষের স্বার্থ দেখে না। আর এটা বিজেপি ভালো বুঝেছে বলে তাদেরকে ওইভাবে ব্ল্যাকমেল করে এবং নিজের পাশে নিয়ে নেয়। আমি রাজনীতিতে আসি, আমি বড় ইতিহাস বর্তমান দূরে বর্তমান উত্তর বিধানসভা মানসিকা সেটা দেখতে ফাঁকা দিলেন। এখানে বিভিন্ন রাজনৈতিক এবং সেই বিদেশকে বৈধতা নিয়ে বর্তমান ডেভেলপমেন্ট অগ্রগতি পঞ্চায়েত শিক্ষা নাম পঞ্চায়েত অনুমতি পঞ্চায়েত অনুমতি পারি জমি আমাদের অভিযোগ আছে আমরা। তাহলে বিডিএ যেটা হয়েছে সেটা কি ডেভেলপমেন্ট অথরিটি হিসেবে না এই ধরনের বেআইনি কাজগুলো করার জন্য?
ডিফ্রড করার জন্য। এবং ওটা কি বর্ধমানে এই ভাতার যেটা বললে রোড, সেটা নয়, যে গ্রামটার নাম বললে তুমি বললে, তার নাম শুধু বললে না, যারা ইকো ভিলেজ করছে তার নাম বললে, আমি কিন্তু বলছি না দেখো, কারণ এটা গোটা ডুয়ার্স থেকে সুন্দরবন পর্যন্ত। আমাদের ইস্ট ক্যালকাটায় ওই যে পুড়ে মারা গেল না শ্রমিকরা, সব জলাভূমিগুলো বুঝিয়ে দিয়ে পেলোডার দিয়ে সুপ্রিম কোর্ট, গ্রিন ট্রাইব্যুনাল, হাইকোর্ট নিষেধ করেছে, তাও এরাকে বলে ভূমাফিয়া। তুমি নাম বলেছি যেন বলছি, খুব সাবধানে থেকো। এটা সামনে থেকে একটা শুধু রিসোর্ট না, ভূমাফিয়া। এটা আমরা উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশে, দিল্লির আশপাশে অনেকদিন ধরে দেখেছি। ওই যে ঘোষলা বলে একটা সিনেমা হয়েছিল না, তাহলে এরা হচ্ছে পুলিশ শাসক দল, আমি শাসক দল বলছি, কোনো দলের নাম বলছি না, শাসক দল। এবং এই যে ডেভেলপার, তার নাম করে এই জমিগুলোকে পাহাড় টিলাও ছাড়ছে না, নদী ছাড়ছে না, চর ছাড়ছে না, চা বাগানের জমি ছাড়ছে না, তারা হচ্ছে লুট করছে। আর এই জন্যই জেলা প্রশাসন, যে বিএলআরও দপ্তর আছে, যে ডিএলআরও দপ্তর আছে, তারা কেউ এসবে দেখবে মুখ খুলবে না, কারণ এগুলো মাফিয়ার একটা রাজ চলছে। এই এখানেই এরা হয়েছিল না, আন্দোলন হয়েছিল এই বর্তমানে, জমি দখল করতে এসেছিল ভাইপোর কোম্পানির বেনামে, তারপর মানুষ তাড়িয়েছিল, এই তো 3 বছর আগে থাকে, মাপজোক করতে এসেছিল না। এবং যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, এর পেছনে তৃণমূলের এই মাফিয়া গ্যাংদের একটা ভূমিকা আছে, যেটা আমি দাবি করব স্পেসিফিক্যালি। এখানকার বিডিও, এখানকার বিএলআরও, এখানকার পিএম, এখানকার পিএলআরও, তাদের হচ্ছে দায়িত্ব যে গ্রামে একটা পঞ্চায়েত এই অনুমতি দিতে পারে না, ল্যান্ড ইউজেজ করতে পারে না, ট্রান্সফার, তার নেচার পাল্টাতে পারে না। এইভাবে গোটা দেশকে বেছে দিচ্ছে মোদী, গোটা রাজ্যকে বেছে দিচ্ছে মমতা, আর তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লায় গাছ বেচা থেকে জঙ্গল বেচছে, বালি বেচা থেকে নদী বেচছে, জমি বেচা থেকে ওটা গ্রামকে বেছে দিচ্ছে। আরেকটা হচ্ছে আপনাকে যদি 4 মাস আগে প্রেস কনফারেন্স ঘটনা করতে মান করে সমস্ত দুর্নীতি আপনার ভেতরে যদি ক্যাম্প করেছিল রিক্রুটমেন্টের আগে, প্রথমত কি করা স্টল, বর্তমান শহরে বসে ডাব্লিউবি এমপিএস রিক্রুটমেন্ট মানে ব্যাপক ওআরসি থেকে সমস্ত আমাদের সংবাদ করেছে। একটা হচ্ছে কনস্টেবল নিয়োগে দুর্নীতি দাবত করা হয়েছে, এটা আমরা এমপিএস রিক্রুটমেন্টের ওআরসি থেকে এক এক অভিযোগ আছে। প্রথমত ব্রড হচ্ছে যে একটা, এই সরকার যখন থেকে এসছে কোনো সুষ্ঠু নিয়োগ করতে পারে, দুর্নীতি তোলা এবং টাকা পয়সা লেনদেন ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পুলিশের রিক্রুটমেন্ট হোক, ফায়ার ব্রিগেডে হোক, শিক্ষকে হোক, পঞ্চায়েতে হোক, পুরসভায় হোক, এনবিএতে হোক, হোমগার্ডে হোক, সিভিকে হোক, আমরা এই জন্যই বলছি সুষ্ঠু নিয়োগ করতে হবে। ওরা পারবে না, এই জন্য এমন ব্যবস্থা তৈরি করা উচিত। আগে এরকম ছিল, স্কুল সার্ভিস কমিশন হতো, ফরেস্ট সার্ভিস কমিশন হতো, মিউনিসিপাল সার্ভিস কমিশন হতো, সেখানে রিক্রুটমেন্ট হতো। তাহলে নিয়ম মেনে, যারা বেনিয়ম করছে তারা নয়। আবার যারা বেনিয়ম করছে তারা বলবে দুর্নীতি কোনো ব্যাপার না, বাকিদের কারোর কাছে কোনো দুর্নীতি কোনো ব্যাপার না, কিন্তু দুর্নীতি পুরো পুড়ে পুড়ে খাচ্ছে। যারা যোগ্য, যারা উপযুক্ত, তারা রাস্তায় বসে আছে, তাদের দিয়েই লয়। এবং এখানে তুমি গত 1 মাস নিদ্রায় ছিলে, কুম্ভকর্ণে ঘুমেছিলে, ঘুম থেকে জাগলে। আমি গত পরশুও বলেছি, কালও বলেছি, প্রথমত সিপিআইএম সিপিআইএম তার যেদিন থেকে জন্ম হয়েছে সিপিআইএম হিসেবে, সেদিন থেকে কখনো একা লড়েনি। কারণ এটা বললাম, এই জন্য আমরা বলবে শক্তি ক্ষয় হচ্ছে, এই জন্য বন্ধু খুঁজছে। আমরা সবসময়, ওনারা যখন প্রশ্ন করেছে তুমি তোমার ঘুম থেকে জেগেছো, আমি বাকিদের বলে দিচ্ছি আর কি, যে আমরা সবসময় একটা ফ্রন্ট করি। এবং এখন যেমন যুক্ত ফ্রন্ট ছিল, এখন হচ্ছে বাম ফ্রন্ট। যখন যুক্ত ফ্রন্ট ভেঙে গেছিল, তখনও আলাদা ফ্রন্ট হয়েছিল। তাহলে কারণ আমরা একসঙ্গে লড়াই করি, এক, এবং সেটা সংখ্যার জন্য নয়। যখন পঞ্চায়েতে সিপিআইএম এর 2/3, তখনও আরেকটা দলের, বাম দলের একজন আছে, তাকে উপপ্রধান করা হয়েছে, আমরা প্রধান, ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে, ডেপুটি মেয়র করা হয়েছে। কেন করা হয়? যে সঙ্গে একসঙ্গে নিয়ে আমরা লড়বো, এক। মমতা ব্যানার্জি মহাজোট করেছিল দেশে, এখন মমতা ব্যানার্জি একা 22 দলের মহাজোট করেছিল। ওটা হচ্ছে কায়দা, আর এটা হচ্ছে রাজনীতি। আমরা এবার বলেছি তার বাইরে, বামফ্রন্টের বাইরেও যে বাম দলগুলো আছে, যেমন সিপিএম এর লিবারেশন,
এরকম আরো অনেক বাম দল আছে, ব্যক্তি গোষ্ঠী ছোট ছোট দল, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। একটা নাম বললাম, বাকি আরো তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তাহলে শুধু বাম ফ্রন্ট নয়, বৃহত্তর বাম। তারপরে দাঁড়িয়ে বলেছি বিজেপি এবং তৃণমূল বিরোধী যে শক্তি থাকবে শেষ পর্যন্ত, কংগ্রেস থাকতে পারলো না। কিন্তু আমরা তলায় বলেছি, ওপরে যদি না থাকে, তলায় যারা বিজেপি তৃণমূল বিরোধী আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। আইএসএফ, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এছাড়াও বিভিন্ন আম্বেদকরপন্থী বহুজন রাজনীতি করে, দলিত সংগঠন করে, আদিবাসীদের সংগঠন করে, সামাজিক সংগঠন করে, নদী বাঁচানো করে, যেমন আমরা এখানে খড়ি নদী আন্দোলন করছি, যারা পরিবেশ আন্দোলন করে, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূল বিরোধী বৃহত্তম জোট করছি। সুতরাং একা তো মমতা হচ্ছে, একা তো বিজেপি, যারা এই দুর্নীতি রাজকে সমাপ্ত করতে চায়, সেই মানুষ জোর পাচ্ছে। জনতা উন্নয়ন পার্টির যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী রয়েছে তাদের সঙ্গে তারা আসলে জনতা কত আছে দেখতে হবে, উন্নয়ন কত আছে সেটা দেখতে হবে, শুধু পার্টি করলেই তো হয় না। আমি কি বললাম তোমাকে, যারা ব্র্যান্ড তুমি প্রমোট করছো, সেটা আমি বললাম সবের তৈরি হয়েছে। আমরা বলেছি শেষ পর্যন্ত বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান কারা রাখতে পারে। সুতরাং এইসব যে দলগুলো আছে, কংগ্রেসের মতো একটা দল শেষ পর্যন্ত সে অবস্থান রাখতে পারছে না। তাই এটাকে তো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি বলছি, এক, ইসিআই এর এটা ছিল ইল মোটিভেটেড, সঠিক উদ্দেশ্যে করেনি, যার ফলে সঠিক প্রস্তুতি করেনি। যন্ত্রপাতি, অ্যাপ, যা নানা রকম কথা বলেছে, ট্রেনিং যাদেরকে নিয়ে করবে, কাদেরকে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যারা কর্মচারী অফিসার আছে তাদেরকে নিয়ে করবে, তাদেরকে ঠিকমতো ট্রেনিং দিতে হয়। এমন লোকজনকে বলা হয়েছে সব লোড করো, সেটা অ্যাপেও গন্ডগোল আছে, আর সেভাবে কাজ করে না তারা। এত বেশি করতে বলা হয়েছে, এত কম সময়ের মধ্যে করা হয়েছে, যেটা ফিজিক্যালি সম্ভব নয়। প্রথম থেকে আমরা বলছি অনেকটা সময় নিয়ে করতে হতো আর প্রস্তুতি নিয়ে করতে হতো। তিন হচ্ছে চাপ, এমন বিজেপি এবং তৃণমূলের, যেমন পঞ্চায়েত ভোটের সময় চাপ হয়, যেমন অন্যান্য চুরি যাত্রীর সময় চাপ হয়, তাতে এই গোটা প্রশাসন ভেঙে পড়েছে। তারা যে কাজটা করবে, এক্সিকিউটিভ যারা আছে, আমি অনেকে আত্মহত্যা করেছি, অনেকে হতাশ হয়েছে, অনেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের বা পরিচিত অনেক লোকজন আছে যারা হচ্ছে বলেছে এটা বিপদ আছে। তার উপরে ইসিআই বলছে এই দেখে বাদ দিতে হবে, তৃণমূল বলছে মৃতদের রাখতে হবে, জীবন্ত ওটা যাই হোক, ভুয়োকে রাখতে হবে। এটাকে বলে পারস্পরিক দ্বন্দ্ব, বিভাজনের রাজনীতি। তারপরে বলছে ধর্ম থেকে ভাব দিতে হবে, বানান থেকে ভাব দিতে হবে। এটা এক্সিকিউটিভরা যে কাজ করে, আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, এটা সেই কাজের মধ্যে পড়ে না। কারণ কি করে বুঝবে এটা ঠিক এটা বেঠিক? এই জন্য সুপ্রিম কোর্ট বললো এটাকে বিচার বিভাগ করতে হবে। কখন বললো? যখন এক্সিকিউটিভ ফেল করে। আমরা কেন বিচার বিভাগ তদন্ত চাই? অভয়াকাণ্ডের সময় কেন বলেছিলাম? কারণ বলেছিলাম সিবিআই হোক বা পুলিশ হোক, যারা বিজেপি বা তৃণমূলের আন্ডারে আছে, তারা সত্য উদ্ঘাটিত করবে না। তখন আমরা বলি বিচার বিভাগ তদন্ত। সুপ্রিম কোর্টে সেই কথাটাই বলেছে। সবসময় দেখবে দাঙ্গা হাঙ্গামা আমরা বলি বিচার বিভাগ তদন্ত। আর এই জন্য এই সরকার গুলি চালনা থেকে দাঙ্গা, কোনো ব্যাপারে তৃণমূল সরকার যখন থেকে এসছে, কোনো বিচার বিভাগ তদন্ত করেনি, এসআইটি করেছে। আর এই জন্য আনিস খানের আজ পর্যন্ত হত্যাকারী জানা গেল না। এই জন্য কামদুনি এখনো বিচার ঠিক মতো হলো না। তাহলে বিচার এখন সুপ্রিম কোর্ট বললো যে নিউট্রাল আম্পায়ার লাগবে। কারণ এই যে বিবেচনা করতে হবে, বিবেচনা করার কাজ হচ্ছে অ্যাডজুডিকেশন। সেটা হচ্ছে বিচারকরা এই ব্যাপারে ট্রেন থাকেন এবং নিরপেক্ষতা থাকে। কতটা থাকবে, কতটা চাপ দেবে, এটা আলাদা কথা। তারা তো একটা কত মামলা পড়ে থাকে কোর্টে, কত হাজার লক্ষ মামলা পড়ে থাকে নিচের থেকে, কতদিন ডেট করে, তারিখ পে তারিখ। তাদেরকে যদি বলে 1 সপ্তাহের মধ্যে করো, 4 দিনের মধ্যে করো, তো তারাও তো এই কাজে অভ্যস্ত নয়। টাইম লাইনের মধ্যে তোমরা করতে পারো যে এতটা সময়ের মধ্যে খবরটা পাঠাতে হবে, যেতে হবে, বার করতে হবে। কারণ তোমাদের পেশায় এটা হচ্ছে চেঞ্জ করতে হয়। শুধু বিচার ব্যবস্থা আমাদের দেশে আমরা সবসময় জানি জাস্টিস ডিলে, সেই জন্য দাঁড়িয়ে আরো বেশি সংকট তৈরি হচ্ছে, আর মানুষের জন্য আরো বেশি বিচার হচ্ছে। এই জন্য আমরা ইসিআই এবং সিওর কাছে যাচ্ছি। কোনো নাটক নয়। রাজ্য প্রশাসন ফেল করেছে, মমতা প্রশাসক হিসেবে ফেল করেছেন, কেন্দ্র সরকারের অফিসাররা ফেল করেছে, যার ফলে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি হচ্ছে। দেখবে দাঙ্গা হাঙ্গামার সময় যেমন জুডিশিয়ারিও ফেল করে, তখন মিলিটারি রাখতে হয়।
একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে আমরা কোথায় যাচ্ছি? গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছি, সাংবিধানিক ব্যবস্থাকে ভেঙে দিচ্ছি, এবং ক্রমাগত এখন লেজিসলেচার ফেল করেছে, মমতা ব্যানার্জি বিল আনেনি, প্রস্তাব আনেনি, সর্বদলীয় বৈঠক করেনি, এক্সিকিউটিভ ফেল করেছে, জুডিশিয়ারি যদি ফেল করে তা বলবে মিলিটারি দিয়ে করাতে হবে, আর মিলিটারি ফেল করলে তার বলবে ওই আমেরিকার নৌঘর আছে তারা আছে, যেরকম করেছে বিভিন্ন দেশে। যদি আমি দাঁড়িয়ে দিতে তারিখ আসছি না, আমি তো জন্মদিন থেকে আসছি, দাঁড়িয়ে দিতে আপনাদের জানিয়ে দিয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পেনশন যারা পাবে তারা তো ফোন করেনি। এই সংকটে আবশ্যক বা ঘূর্ণাবর্ত তার মাঝখানে রিক্রুটমেন্ট মাঝখানের ওয়ার্ক ইন্টারভিউ অলরেডি মোটামুটি ভেতর থেকে যারা কর্মচারী তারা ভেতর তাদের পেনশন বা অধিকার রয়েছে সেখানে সংকট অবশ্যই রিক্রুটমেন্ট। ছাত্ররা আমাদের, তারাও খুব বিপদে, এবং তারা আন্দোলন সংগ্রাম করছে, কর্মচারীরা করছেন, রিটায়ার্ড যারা হয়েছেন, যাদের পেনশন পাচ্ছেন না তারাও আন্দোলন করছেন, আধিকারিক হন আর কর্মচারী হন, ছাত্র হন আর শিক্ষক হন। যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাটাকে তছনছ করে দেওয়া হয়েছে, এটা শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয়, এখানে তো চোখে পড়েছে দুর্নীতিটা বেরিয়ে এসছে বলে, কিন্তু অন্যত্র এই শিক্ষা বাঁচাও আন্দোলনটা বাংলা বাঁচাও আন্দোলনের সঙ্গেই পড়ে। তাছাড়া স্পেশালি যদি কিছু থাকে, আমি জানি কোর্ট কেস হচ্ছে, পেনশন যারা পায়নি তাও সেটা আমল দেওয়া হচ্ছে না, আর আবার যদি কিছু বাড়তি বলতে পারে তাহলে বলতে পারে। ঠিক আছে, সবাই আন্দোলন বলো, বলো, বলো। চোর পালালে বুদ্ধি পারে, আমরা প্রথম থেকে বলছিলাম। প্রথম কথা হচ্ছে এখন যেটা, এটা পলিটিক্যাল ক্রাইসিস একটা, ভোট হবে কি হবে না, ভোট থাকবে না, তাহলে শাসকের প্রথম দায়িত্ব ছিল সর্বদলীয় বৈঠক ডাকা, সবসময় হয়। অন্য তামিলনাড়ুতে হয়েছে, কেরালায় হয়েছে, এখানে কেন হলো না? অনেকে বলছে না অন্য জায়গায় হচ্ছে, এখানে হলো না কেন? তাহলে মমতা ব্যানার্জি চেয়েছিলেন প্রক্রিয়াটা জটিল হোক, এবং উনি একাই লড়ছেন, যেমন সিএনআর, আপনাকে আর কেউ বলবে না। দুই, বিধানসভায় তো বাম শূন্য তোমরা বলছো, তাহলে কে বুদ্ধি দেবে? শুভেন্দু দেবে? ঘটে আছে? কে দাবি করবে? তাহলে বিধানসভার প্রস্তাব আনা উচিত ছিল, লেজিসলেচারে আইন আনা উচিত ছিল। যদি তামিলনাড়ু করে, আর তারপর হচ্ছে কোর্টে যাওয়া উচিত ছিল, তামিলনাড়ু কেরালা যেরকম গেছে, আমরা গেছি, মুস্তারি বাবু গেছে, মমতা ব্যানার্জি পরে নাটক করতে গেছেন, মমতা ব্যানার্জি অ্যাপ্লিকেন্ট না, লিটিগেন্ট না, পরিযায়ী শ্রমিকের আন্দোলনকারী, এবং যার নাম গেছে সে গেছে, উনি পরে হাইজ্যাক করেছেন, যেমন সিঙ্গু নন্দী নামে আন্দোলন হাইজ্যাক করেছিলেন। কোনো হাইজ্যাকার দিয়ে এক্সিকিউটিভ চলে না। নো লিস্ট নো ভোট, অবশ্যই, কারণ এখন তো আদালত নিজের কোলে নিয়েছে, আদালত তো নিজের কোলে। রাজ্য সরকার ফেল করেছে, ইসিআই ফেল করেছে, ইংরেজিতে বলে ড্রপ ইট অ্যাজ এ হট পটেটো, হ্যাঁ না, গরম সেদ্ধ আলু যদি ধরো তাহলে তাদের ফেলে দিয়েছে। এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়ে তারা নিয়েছে, এবার তারা হাত পোড়াবে না মুখ পোড়াবে সেটা তো আমাদের দেখতে হবে, নাকি গোটা গণতান্ত্রিক ব্যবস্থায় পুড়ে যাবে, এজন্য আমাদের সাধু সাবধান হতে হবে। ধন্যবাদ, অনেক কথা বলবো। তবে ছুটির দিনে এলে, অবশ্য এখানে ছুটি আমাদের আজ কালকে হবে এখানে ধরে, আমি এই জন্য আজকে এখানে এসে করলাম, কারণ কলকাতায় সবাই তো ছুটি, কতগুলো